বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। নতুন করে আর বলার কিছু নেই। আপনারা বিগত ঘন্টাখানেক জেনেই গেছেন যে কি কি ইতিহাস হয়ে গেছে। স্পোর্টস টু নাইট আপনাদের স্বাগত। এত লেট নাইট খুব রেয়ার, আমার যতদূর মনে পড়ে স্পোর্টস টু নাইটের ইতিহাসে এরকম রিয়াল লাইভ খুব কম করেছি। হ্যাঁ করেছি, যেবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত 2024, সেই রাতে আমার মনে আছে অনেকটা লেট নাইট শো হয়েছিল। আর একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অনেকটা লেট নাইট শো হয়েছিল। তবে এত রাতে, এটা মধ্যরাত বা মাঝরাতে খেলার শোয়ে লাইভ করছি, এ ঘটনা বিরল। তবে এই ঘটনা করতে হচ্ছে তার কারণ সত্যি তো নতুন সোনায় লেখা ইতিহাস তৈরি হয়েছে। আমি জানি না, সত্যি জানি না এই রাতের লাইভে কারা আছেন, কিন্তু আমার বিশ্বাস অনেকে থাকবেন, কারণ মায়াবী রাত সবে তো শুরু। আমি জানতাম কেউ না থাকুক অন্তত অয়ন থাকবে। অয়ন অলরেডি ওয়েলকাম, যদি অয়নের নাম বিকাশ, আমি বিকাশ হিসেবেই বলি, রয়েছে। শুধু অয়ন যদি গ্রুপে শেয়ার করে দেয় তাহলে আরো কয়েকজন জয়েন করবেন। দেখুন কারা জয়েন করছেন, কতজন করছেন, ইস্যু না। ইস্যু একটাই, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষ হওয়ার মুহূর্তে আপনাদের কলকাতা শহরের সিচুয়েশনটা দেখিয়েছি, ঠিক কিরকম সিচুয়েশনে কলকাতা শহর রয়েছে। কলকাতা শহর ঠিক কিরকম সিচুয়েশন, কিরকম সেলিব্রেট করেছে, এটা আমরা অলরেডি দেখিয়েছি আপনাদের। ঠিক আছে, অলরেডি দেখিয়েছি। এবার শুধু যেটা দেখানো সেটা হচ্ছে, এবার একটু টেকনিক্যালি আলোচনা, যে লাইভটা করার আশা সেটা হচ্ছে টেকনিক্যালি আলোচনা করার জন্য। কারণ আমার মনে হয় যে ফাইনাল নিয়ে কিছু কথা বলা দরকার। আবেগে তো সবাই গা ভাসাবেন, এবং বিশ্বজয়ের রাত সবসময় আমার মনে হয় যে ক্রীড়া সাংবাদিক হিসেবে কঠিন রাত, কারণ প্রচুর কাজ থাকে, লেখালেখি থাকে, খবর লিখতে হয়, কি কি ঘটছে জানতে হয়। কারণ ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং মেয়েদের দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই মুহূর্ত ভারতবর্ষের ইতিহাসে প্রথম। সেই জন্য হেডলাইনে লিখেছি, ফিরে এলো 83 রাত। ইয়েস, গর্ব, চোখের জল আর আনন্দ সব একসঙ্গে মিশে গেলে এই মুহূর্ত একদম। বাপি, আমি যখন জাস্ট জিতে গেল এই মোমেন্টামটা দেখছিলাম টিভিতে, জায়ান্টস কিনে খেলা দেখছিলাম, সত্যি চোখে জল আসছিল। তার কারণ জল এসেও গিয়েছিল, আসছিল বললে ভুল হবে, জল এসেও গিয়েছিল। কারণ সত্যি একটা গায়ে কাটা দেওয়ার অনুভূতি। ওই যে বলছিলাম, ঈদের লড়াইটা তো কম বেশি আমরাও দেখেছি বা দেখি, সাক্ষী থাকি। সেই সাক্ষী ঘটনা থেকেই বলছি যে সত্যি এই একটা টাইম দরকার ছিল। নবজাগরণ, মহিলা ক্রিকেটের নবজাগরণ ঘটল। হচ্ছিল ঠিকই, কিন্তু জাস্ট নক হচ্ছিল, ধাক্কা মেরে ঢুকে যাওয়া হচ্ছিল না। আজকের পর থেকে সেটাও হলো। মহিলা ক্রিকেট যখন খেলা হয়, আমরাও কম বেশি, সবাই তো কম বেশি জিনিসটা দেখি বা থাকি, জানি। সেটা হচ্ছে যে একটা লোক থাকে না গ্যালারিতে, নট এ সিঙ্গেল পার্সন। এরকম ম্যাচও হয়েছে, তখনও কিন্তু মেয়েরা খেলে যায়। তো ফাঁকা গ্যালারি থেকে আজকে 1 লাখি গ্যালারি, মোটিভেশন কি লেভেলের হতে পারে আমরা সবাই দেখলাম এবং দেখছিও। স্বাগত, ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম। আনন্দের চোখে জল, ডেফিনেটলি আনন্দের চোখে জল। 1983, 2007, 2007ও আছে, 2011, 2024, 2025 টি20টাকে ধরবো অর্পণ। আমরা কেন ধরবো না, আমরা সব কটাই ধরবো। যেটা বলার সেটা হচ্ছে যে হেডলাইনে যেটা লিখেছি সেটাই বাস্তব। দেবীপক্ষ, গতকাল লাইভে বলেছিলাম, এই ওয়ার্ডটা প্রথম আমি আমার লাইভে গতকাল ইউজ করেছিলাম যে ইয়েস, দুর্গাপুজো শেষ, উৎসব মরশুম অলমোস্ট শেষ, কারণ জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে। তবে দেবীপক্ষের আবার সূচনা হলো। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, হরমনপ্রীত কৌর, শেফালি, প্রত্যেকের কীর্তিতে দেবীপক্ষ। প্রত্যেকেই আজ দেবী, প্রত্যেকেই আজকে 11 জন ভারতীয় নারীর জন্য 150 কোটির প্রার্থনা। ভারতীয় ক্রিকেট দল প্রার্থনা করছে, ভারতীয় ক্রিকেট দল খেলা দেখছে, তারা চেয়ার আপ করছে। মাঠের বাইরে রোহিত শর্মা, সচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরা বসে রয়েছেন, কারণ মাঠে আরো কয়েকজন কিংবদন্তি খেলছেন। আলটিমেট ভারত বিশ্বকাপ জিতে, ভারত বিশ্বকাপ জিততই।
ভারত বিশ্বকাপ জিততই, এটা গতকাল আমার মনে হয় লাইভে আমি যখন এসেছিলাম যে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম, লাইভটা যখন শেষ করেছিলাম যে ভারত বিশ্বকাপ জিতবেই, তাই তো গতকাল বলেই তো এই লাইভ শেষ করেছিলাম। আজকেও যারা আমার শোটা দেখেছেন বা আমার লাইভ দেখেন, ইনিংস ব্রেকের যে লাইভ করেছি সেই লাইভেও আমি বলেছি ভারত জিতবেই, কারণ যে স্কোর বোর্ড ভারত তুলে দিয়েছে প্রথমে ব্যাট করে 298 রান, ক্রিকেটের মেয়েদের ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় হায়েস্ট রান। আমি এই লাইভটা করছি, কিছুক্ষণ করবো, আধ ঘন্টা সময় নিয়ে কথা বলবো। আমি জানতাম এই চেনা মানুষরা আসবেন, যেরকম সোমরাজ শর্মা, স্বাগত, সায়ন, অর্পণ, অয়ন, বাপি, আরও যারা রয়েছেন, অনেকে হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছেন, কিন্তু যারা রয়ে গেছেন, প্রভাঞ্জন বর্মন, আরও যারা রয়েছেন প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি বিশ্বাস করি অন্তত যারা রেগুলার দর্শক তারা এই লাইভে থাকবেন। একটু টেকনিক্যাল আলোচনা করার জন্য এই লাইভ। কিছু মায়াবী মুহূর্ত তৈরি হয়েছে, 83 বিশ্বকাপ জয়ের রাত ফিরে এলো। কেন বলছি? তার একটাই কারণ, প্রথম জয়ের স্বাদ অন্যরকম হয়। ছেলেদের ক্রিকেটে 83 সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল ভারত, যদিও সেটা বিদেশের মাটিতে, বিলেতে, ভারতে নয়। তবুও সে রাতের খবর যারা দেখেছিলেন, যাদের সেই সময় জন্ম হয়েছিল, যারা যৌবনে ছিলেন, তারা বলেন যে একটা গোটা দেশ বাঁধভাঙা উচ্ছ্বাস হয়েছিল এবং মানুষ কি করবেন বুঝতে পারছিলেন না, আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেব যে ইতিহাস তৈরি করেছিল, সেই ইতিহাস ভারতীয় ক্রিকেটের, ছেলেদের ক্রিকেটের নতুন দিগন্ত খুলে দেয়। 2রা নভেম্বর রাত 12টা ঠিক, ঘড়ির কাঁটা যখন বাজে 12:02 অনওয়ার্ডস, মহিলা ক্রিকেটের নবজাগরণ ঘটে গেল। বিশ্বকাপ জিতল ভারতীয় মহিলা দল, এবং বিশ্বকাপ জিতল ভারতীয় মহিলা দল অবশ্যই সম্রাটদা তো নিশ্চয়ই আছেন, আমি দেখেছি তারকেশ্বর, সম্রাটদা, শুভেন্দু ধারা, দেবাঞ্জন ঘোষ, প্রত্যেকেই রয়েছেন। এদের থাকারই কথা ছিল, কারণ প্রত্যেকেই আজকে রাতে, আমি যতটা আপ্লুত আনন্দিত, প্রত্যেকে যারা লাইভে আছেন রাত 2টোয় তারাও তাই। ভারত জিতেছে, ভারত ইতিহাস সৃষ্টি করেছে। 5-এ হয়নি, 17-এ হয়নি, 25-এ হলো। একটা অদ্ভুত পরিসংখ্যান দেখছিলাম, 2003 বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত, ঠিক 8 বছর পর 2011 বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত। ঠিক 8 বছরের গ্যাপ, 2017 মিতালি রাজের ভারত ফাইনালে হেরে গেছিল। ঠিক তার 8 বছর পর 2025 বিশ্বকাপ জিতল হরমনপ্রীত কৌরের ভারত। আবার নভেম্বর, আবার 2রা এপ্রিল ভারত বিশ্বকাপ জিতেছে 2011, আবার 2রা নভেম্বর বিশ্বকাপ জিতল ভারত। 2-এর মিল, আসলে এরকম মিল খুঁজতে গেলে অনেক মিল পাবো, তবে এইটুকু বলতে পারি যে মহিলারা, ভারতীয় মহিলা দল প্রমাণ করে দিয়েছে তারা কোনো ফ্লুকে নয়, যোগ্য দল হিসেবে জিতেছে। সাফল্যের চাবিকাঠি কি, এটা আলোচনা করব। তার আগে আমি যে মুহূর্তটা আমাকে অনেক বেশি আলোড়িত করেছে, অনেক বেশি নাড়া দিয়েছে, আমি গতকাল বলেছিলাম, আপনারাই তো ছিলেন, যে ট্রফি জেতার পর হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের উচিত ট্রফিটা নিয়ে গিয়ে ঝুলন আর মিতালির হাতে তুলে দেওয়া। সেটা ঘটেছে। ঝুলন কাঁদছিল হাউ হাউ করে। আমার সঙ্গে ঝুলনদি এখন কথা হয়নি, আমি জানি না, একটু পরে হয়তো কথা হবে, কারণ এখনো হয়তো মাঠে আছে ঝুলনদি। গত পরশু যখন ইন্টারভিউ হচ্ছিল, সল্টলেক যাদবপুর ক্যাম্পাসে কেউ নেই, আমি, আমার ক্যামেরা পার্সন ঝুলনদি আর কিছু মেয়েদের টিম প্র্যাকটিস করছে, মানে আন্ডার 16। ঝুলনদি মাঠে হাঁটতে হাঁটতে বলছিল এবার হবেই, জানিস, দেখিস এবার হবেই। ঝুলনদি বলছিল, আমি বললাম যে ঝুলনদি তোমরা পারোনি, বললো আমরা পারিনি, কিন্তু ট্রফি এবার আমরা জিতবই, আমার বিশ্বাস আমরা পারবো। এই যে বিশ্বাস, আমার মনে হয় এই বিশ্বাসটা প্রত্যেকটা ক্রিকেটারদের মধ্যে ছিল, এবং এই বিশ্বাসটা তৈরি হয়ে গেছিল অস্ট্রেলিয়াকে হারানোর পর। শুধু অস্ট্রেলিয়াকে হারানোর পর বলবো না, হারানোর আগে থেকেই তৈরি হয়েছিল, কারণ গ্রুপের গুরুত্বপূর্ণ 3টে ম্যাচ হারার পরেও ভারত সেমিফাইনালে উঠেছিল। হ্যাঁ, কিছুটা লাক ফেভার করেছে, বৃষ্টির জন্য নিউজিল্যান্ড বেশ কিছু ম্যাচ ভেস্তে যাওয়ায় যে সুবিধেটা হয়েছে সেটা হচ্ছে যে সেই ম্যাচগুলোর সময় বা সেই পয়েন্ট না পাওয়ায় কিছুটা হলেও সুবিধে হয়েছে ওয়েস্টার্ন, কি বলে আপনার, নিউজিল্যান্ড
ক্রিকেট দল খুব একটা বেটার কিছু করতে পারেনি, তো সুবিধাটা অনেক বেশি হয়েছে ভারতীয় মেয়েদের, এবং নিউজিল্যান্ডকে মাস্ট উইন ম্যাচে হারিয়ে তারা সেমিফাইনালে উঠে গেছে। তো ইয়েস, আমি সেটাই বলছিলাম যে গতকাল বলেছিলাম তো এটা হওয়া উচিত, এবং আজকে সেটা ঘটলো। আমার ওই মুহূর্তটা সবচেয়ে বেশি আলোড়িত করেছে, সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে এবং চোখে জল এনে দিয়েছে, কারণ আমি এই ঝুলন্দির লড়াইটা দেখেছি। মিতালির লড়াইটা খুব বেশি তো সামনে থেকে দেখিনি, ঝুলন্দির লড়াইটা দেখেছি। গতকাল ঝুলন্দি বলছে, জানিস তো পারবো রে, মনে হচ্ছে তুই দেখে নিস ভাই। এই যে বিশ্বাস ঝুলন্দি মাঠের বাইরে থেকে দুদিন আগে করছিল, ঝুলন্দি বলছিল যে শুধু একটাই জিনিস মাথায় রাখিস, বা দলকে দেখতে হবে যেন অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে পড়ে। বাট হয়নি, টিম আবেগতাড়িত হয়নি, টিম জানতো কি করতে হবে। আর এর নায়ক কিন্তু একজনই, তার নাম অমল মজুমদার। অমল মজুমদার তিনি হচ্ছে সেই হিরো যে দেশের হয়ে না খেলেও বিশ্বকাপ জিতলেন। আসলে ইয়েস, বাপি লিখেছে দেখলাম, এটাই ভগবানের পোয়েটিক জাস্টিস একেই বলে, কারেক্ট। ক্রিকেট ঈশ্বর হয়তো তার জন্য এরকমই একটা কিছু লিখেছিলেন। ওই যে বললাম, সেই ম্যাচে, যে ম্যাচে কামলি এবং সচিন ব্যাট করে রেকর্ড 600 রানের পার্টনারশিপ গড়েছিল স্কুল ক্রিকেটে, আচমকা যদি একজন আউট হতেন তাহলে ব্যাট করতেন অমল মজুমদার। নামার সুযোগই পেলেন না। ওই যে পেলেন না, তারপর গোটা কেরিয়ার ঝুড়ি ঝুড়ি রান করেও ভারতীয় দলের ব্রাত্য হয়ে রইলেন, কেউ ডাকলই না। সৌরভ, সচিন, দ্রাবিড়ের জমানায় অমল মজুমদারকে নিয়ে কেউ মাথায় ঘামালো না। কিন্তু আজকে আমাকে লোপাদি বলছিলেন যে অমল মজুমদারের কোচ, সচিনের কোচ আচরেকার স্যার, তিনি বিশ্বাস করতেন অমল মজুমদার যদি সুযোগ পেত তিনিও ভারতের ক্রিকেটের অন্যতম সুপারস্টার হতে পারতেন, কিন্তু পাননি অমল মজুমদার। সেই আক্ষেপ নিয়ে ক্রিকেট কেরিয়ার একটা সময় শেষ করে কোচিংয়ে আসা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে একসময় ডব্লিউ.ভি. রমন কাজ করেছেন। তারপর রমেশ পাওয়ারের জমানায় বিতর্ক, ঝামেলা, ইগো একাধিক বিষয় হয়েছিল। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রয়োজন ছিল একজন সঠিক কোচ নেওয়া, কারণ 2017 সালে বিশ্বকাপ ফাইনাল হারলেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের তাদের জার্নিটা পাল্টে যায়। সৌরভ গাঙ্গুলির জমানায় ম্যাচ ফি সমান হয়, WPL আসে, ওমেন্স প্রিমিয়ার লিগ আসে। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি, আমার মনে হয় যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের একটা সঠিক কোচের প্রয়োজন ছিল। সেই কোচ হিসেবে অমল মজুমদারকে বেছে নেওয়া সত্যিই কৃতিত্বের ভারতীয় বোর্ড কর্তাদের এবং যারা এটার সঙ্গে জড়িত। বাংলা থেকে একজন সিলেক্টর রয়েছেন শ্যামা সাউ, তিনিও দেখলাম মাঠে রয়েছেন, তিনিও বেঙ্গল টিমের সিলেক্টর। মাঠে বসে খেলা দেখছিলেন শ্যামাদি, এবারই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন সিএবি থেকে, তিনিও গর্বিত। আসলে মুহূর্তগুলো আমি জাস্ট আরেকবার রিকল করার চেষ্টা করছি যে অমল মজুমদারকে যারা বেছে নিয়েছিলেন তারা সত্যিই জানতেন যে অমল মজুমদার তার দৃঢ়তা, তার যে মানসিকতা, সেটা রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে দিতে পারবেন এই গোটা দলকে, এবং সেটা করেওছেন। এই যে বিলিভ, সেলফ বিলিভ, ছোট্ট শব্দ, সেলফ বিলিভ, আত্মবিশ্বাস, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস অমল মজুমদার প্রত্যেকের মধ্যে ইনজেক্ট করে দিতে পেরেছেন। সেটা শেফালি বর্মা সবে আসা 2টো ম্যাচ খেলা তার মধ্যে হোক, ক্রান্তির মধ্যে হোক, শ্রীচরণীর মধ্যে হোক। কি আউটস্ট্যান্ডিং বোলার শ্রীচরণী, খেয়াল করে দেখেছেন কতদিনই বা খেলেছে। সুদীপ দাদা লিখছেন, দাদা আমার ছোট্ট 8 বছরের মেয়েটা পর্যন্ত বিছানা ছিল, জিতবে আমার মা ও খুব। আচ্ছা, দেখুন এটাই বলছি, এই যে 8 বছরের প্রজন্মে মেয়েটি, বিশ্বাস করুন আপনি হয়তো সুদীপ্তাদি কাল বলবেন তুই বড় হয়ে ক্রিকেটার হবি, তো একজন হরমনপ্রীতের মতো হতে হবে, তো দীপ্তির মতো হতে হবে, তো এটা প্রয়োজন এবং এটা হবেও। যাই হোক, ভারতীয় ক্রিকেটের ম্যাচের ফাইনালে ফিরি। অবশ্যই 83-র মায়াবী রাত ফিরে আসা, আগামীকাল ডেফিনেটলি ভিক্টরি ল্যাব হবে, হিউজ প্রাইজ মানি থাকছে, সব কিছু হতে চলেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে নিশ্চয়ই সাক্ষাৎ হবে, চেষ্টা করবো রিচার সঙ্গে কালকে কথা বলার, যদিও এখন রিচাকে রিচ করাটা কঠিন, কিন্তু আই হোপ আমি কালকে কিছুক্ষণ হলেও যদি কথা বলতে পারি রিচার সঙ্গে, নিশ্চয়ই চেষ্টা করব, কিংবা পরবর্তী সময় ঝুলন্দির সঙ্গে কথা হবে। তো সবার সঙ্গে যখন কথাবার্তা হবে অনুভূতিগুলো জানবো, কিন্তু অনুভূতি তো মাঠের বাইরে থেকে আমরাও ফিল করেছি।
ভারত আজকের ম্যাচে প্রতিটা মুহূর্তে ডমিনেট করেছে, এক মুহূর্তের জন্যও কোনো অংশে মনে হয়নি ভারত হারতে পারে। ইয়েস সায়ন, ইন্টারভিউয়ের সময় সবাই বলছে সেলফ কনফিডেন্স, সেটাই সেলফ বিলিভ। আমি এটাই বলছিলাম, এই যে বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যে তুমি পারবে, তুমি সেই লোক, তুমি সেই মেয়ে, তুমি সেই ব্যক্তি, তুমি সেই ক্রিকেটার, তুমি পারবেই। সেলফ বিলিভ অমল মজুমদার ঢুকিয়ে দিয়েছিলেন, যার সাকসেস। এবং হরমনপ্রীত বলছেন জয়ের ধারাটা আমরা একটা ধাক্কা দিয়ে খুলতে চেয়েছিলাম এবং এবার এটাকে অভ্যেসে পরিণত করতে হবে। আমার সঙ্গে দীর্ঘদিন জুলন্দির বিভিন্ন সময় আড্ডায় আলোচনায় কথা হতো একটাই, যে জুলন্দি বারবার বলতো যে জানিস ইরন, আমার মনে হয় ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, একটা ট্রফি আমাদের প্রয়োজন, ট্রফিটা না হলে না কোথাও গিয়ে একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে, একটা বিশ্বকাপ আমাদের প্রয়োজন। এবং এই আক্ষেপটা আমি প্রতি মুহূর্তে মহিলা ক্রিকেটারদের মধ্যে দেখেছি, কারণ ওই যে বললাম তাদের স্ট্রাগেলের গল্পগুলো আমরা খুব কম জানি। আমি দুপুরে শো করছিলাম 3 জন প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে, তারা বলছিলেন ট্রেনে করে দেখুন, সুদীপ্তাদি লিখছেন ওনার মেয়ে 5 বছর বয়স থেকে ক্রিকেট খেলে, খুব ক্রিকেট ভালোবাসে। সুদীপ্তাদি, আমি জানি না আজ থেকে 10 বছর পর কি হবে, কিন্তু এটাও হতে পারে পরবর্তী সেই বিশ্বকাপ দলের সদস্যে আপনার মেয়েও থাকতে পারে। মোটিভেট করুন, আরও মাঠে খেলার সুযোগ করে দিন, আরও তাকে বলুন যে খেলো, খেলাটাকে উপভোগ করো। কি হতে হবে বড় কথা না, ইন্ডিয়া খেলতে হয় বড় কথা নয়, খেলাটাকে উপভোগ করো। প্যাশান জীবনে যদি প্রফেশন হতে পারে দিদি, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। প্যাশানের পেছনে তাকে উদ্বুদ্ধ করুন, আর ব্যাট বল দিয়ে ছেড়ে দিন, নিজের খুশিতে আপন খেয়ালে খেলুক। দেখবেন একদিন সত্যি যদি তার এর মধ্যে ক্রিকেট থাকে, ডেফিনেটলি কে বলতে পারে 10-15 বছর পর হয়তো ওকে নিয়েও আমরা এই শোটা করব। হয়তো আমি করব না, তখন অন্য কেউ করবে, আমার কোনো জুনিয়র করবে, কিন্তু হবেই। বলছিলাম মেয়েদের ক্রিকেটের গল্পগুলো শুনছিলাম, জানি তো সবই, আরও একবার শোনা। ট্রেনে রিজার্ভেশন নেই, মাটিতে শুয়ে যাওয়া, একটা সিটে 2 জন করে যাওয়া, আরও অনেক 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 মেয়েদের ক্রিকেটের ম্যাচ ফি নেই হাতে গোনা, ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে বড় হওয়া, এগুলোই তো ঘটনাবহুল। এখান থেকে একে 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 স্বপ্ন দেখতে শুরু করেছিল মহিলা ক্রিকেট, এবং সেখান থেকে বিসিসিআইয়ের আন্ডারে আসা, এবং অবশেষে এই সাকসেস। ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসে WPL এসেছে, আজ এই বিশ্বকাপ জয় ভারতবর্ষের মহিলা ক্রিকেটের টেমপ্লেট বদলে দেবে। সম্রাট, আমার বিশ্বাস WPL অন্যতম একটা মাইলস্টোন, যেখানে বিদেশিদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছে, লরার সঙ্গে কিংবা অ্যালিসা হেলির সঙ্গে কিংবা বাকি যারা রয়েছে, এই যে সুপারস্টার, যারা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সুপারস্টার হিসেবে পরিচিত মহিলা ক্রিকেটে, তাদের সঙ্গে কিন্তু একই ঘরে ড্রেসিং রুম শেয়ার করাটা হিউজ ফ্যাক্টর হয়েছে ভারতীয় মহিলাদের জন্য। অর্থাৎ তাদের দেখে ভয় পাবো না, ভয় বা ডর থাকবে না, তাদের সঙ্গে মিলে মিশে আরও বেশি শিখতে পারবো। ড্রেসিং রুম শেয়ার হচ্ছে সবচেয়ে বেটার, এবং ড্রেসিং রুম শেয়ার করে তারা শিখেছে। আর ভারতীয় ক্রিকেটের সাফল্যে যেমন অমল মজুমদারের সেলফ বিলিভ, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ড্রেসিং রুমের পরিবেশ। আমি খোঁজ নিয়ে দেখেছি যে অমল মজুমদার এসে যেটা করেছেন, দলের কোনো ইগো রাখতে দেননি। অনেকের অনেক ইগো থাকে, অনেক সময় ছিলও হয়তো, কিন্তু সব ভেঙে দিয়েছেন, সবাইকে এক হয়ে বলেছেন লক্ষ্য একটাই, বিশ্বকাপ জয়। তাই ব্যক্তিগত ইগো ক্ল্যাশ ভুলে গিয়ে ড্রেসিং রুমের পরিবেশকে অলওয়েজ ফিল গুড ফ্যাক্টরে রাখতো, এবং সেটার সাকসেস কিন্তু দেখা যাচ্ছে। দেখবেন একজন ক্যাচ নিলে বাকি 10 জন ছুটে যাচ্ছেন তার কাছে, একজন সেলিব্রেট করলে 10 জন গিয়ে সেলিব্রেট করছেন। এই যে সবাই মিলে করি কাজ, নাই দুঃখ নাই লাজ, এটা অমল মজুমদার বোঝাতে পেরেছেন। আর প্লিজ অমল মজুমদারকে বাঙালি বানাবেন না, তিনি বাঙালি নন। এটা জাস্ট ইনফরমেশন জানিয়ে রাখলাম, মহারাষ্ট্রিয়ান। তবে বাঙালি হিসেবে সৌরভ পারেননি, ঝুলন পারেননি, রিচা পারলেন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ হাতে তুললেন, প্রথম বাঙালি হিসেবে শিলিগুড়ির রিচা দেখিয়ে দিলেন যে ইয়েস, বাঙালি বিশ্বজয় করেছে। অসাধারণ রাত। আলিপুরদুয়ার থেকে সুদীপ্তা দে সরকার বলছেন,
শুধু একটা ভালো জায়গায় একটা থিঙ্কিং কোচ ও প্রাণ ক্রিকেট দাদা। দেখুন সুজিতদি, আপনি যদি আলিপুরদুয়ারেও কোথায় ভালো কোনো জায়গায় হয় আমি নিশ্চয়ই আপনাকে, আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনি আমার সঙ্গে বা আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। ও যদি সত্যি আপনি দেখুন আলিপুরদুয়ার থেকে তো কলকাতায় এসে খেলা শেখার সম্ভব নয়, কিন্তু যদি শিলিগুড়ি অবধিও নিয়ে যেতে পারেন বা আলিপুরদুয়ারের কোন অংশে ভালো ক্রিকেট কোচিং আছে, আমি ডেফিনেটলি আপনাকে চেষ্টা করব সেই খোঁজটুকু দেওয়ার, যেখানে ও খুব প্রাণ খুলে খেলা শিখতে পারবে। ওকে, আচ্ছা একটু টেকনিক্যাল পার্টে আসি। এগুলো তো হলো আবেগের গল্প, আবেগের কথা। আবেগ তো আজকে সারা রাত ভাসবো, এটাই তো আমাদের কাজ। ইয়েস, আমি আজকে সম্রাটদা দেখছিলাম ওই রাত 12টায় যখন লাইভ করছিলাম, আপনারা দেখেছেন হয়তো, টালিগঞ্জের একটা পাড়ায় বিভিন্ন বয়সের মহিলারা রাস্তায় নেমে এসছেন এবং সেখানে মধ্যবয়সী রয়েছে, একটু ওল্ড বা সিনিয়র সিটিজেন রয়েছেন, 8-10 বছরের বাচ্চা রয়েছে। 3টে থেকে 4টে প্রজন্ম মহিলাদের একসঙ্গে নাচছে জাতীয় পতাকা হাতে, গান বাজছে, বাজি ফাটছে এবং তারা সেলিব্রেট করছেন, তারা নাচছেন। আমার মনে হয় মহিলাদের জন্য একটা মোটিভেশনের প্রয়োজন, সেটাও এই ভারতীয় মহিলা দল। তারা তো নিজেরা নিজেদের মোটিভেট করলেন, আর গোটা ভারতবাসীর সেই মহিলাদের মোটিভেট করলেন যারা একটা মোটিভেশনের খুঁজছিল, যে লড়াইটা তাদেরকে ইন্সপায়ার করবে। মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার পর লড়াইটা তারা পেয়ে গেছেন, যারা হয়তো একটু কি করবেন ডাউটফুল থাকেন, তাদের ভাবছিলেন। আজকে গ্রুপে আমি জানি না, মিতাদি লাইভে অনেকদিন আসেননি, তিনি থাকলে ভাল লাগতো, কারণ বা সোয়াতাদি যারা রয়েছেন এই গ্রুপের সদস্য বা এই লাইভের সদস্য, তাদেরা থাকলেও ভালো লাগতো। তো তাদেরকেও শুভেচ্ছা, বিশেষ করে এই জয় তাদেরও জয়। এ তো খেলা ভোলার নয়, এটা তো আমি বলছি এই রিলেটেড যা ক্লিপিং পাবেন না, শেয়ার করে রেখে দিন। ওকে, দেখ টেকনিক্যাল পার্ট নিয়ে একটু ম্যাচ নিয়ে কথা বলি, যেটা বলা উচিত, সব কথা হয়ে গেছে। নিশ্চয়ই সুদীপ্তাদি, আপনাকে আমি অবশ্যই যতটা সম্ভব গাইড করা নিশ্চয়ই করব, এবং এও বলে দিচ্ছি আপনাকে যে আমি সেরকমলে ঝুলন্দির সাথে কথা বলেও যে কিভাবে এগোনো উচিত সেই ইনফরমেশনও আপনাকে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা চাই একটা রিচা পর আরও অনেক বাঙালি মেয়েরা খেলছে। আপনারা নিশ্চয়ই জানেন, নামগুলো এবার থেকে জানবেন। আর প্লিজ একটাই রিকোয়েস্ট, আগামীকাল যদি ইন্ডিয়া টিমে জার্সি কিনতে যান, বিরাট রোহিত তো কিনবেন, কিন্তু একটা রিচার নামে বাঙালি তো, বা একটা রিচা, একটা হরমনপ্রীত, একটা দীপ্তি শর্মা, এদের নামে জার্সি কিনবেন। একদমই রোহিত বিরাট মতোই হরমনপ্রীত কৌর আর স্মৃতি মান্ধানা। সুপ্রভাত। আমার ধারণা, আমার বিশ্বাস, নতুন প্রজন্ম যারা ক্রিকেট দেখা শুরু করলেন এই জয় দিয়ে, তারা মাঠমুখী হবেন। হাউসফুল, সুপ্রভাত, হাউসফুল। মহিলা ক্রিকেট যখন খেলা হয়, মাঠে বল নিয়ে আসার লোক পাওয়া যায় না, এরকম ঘটনাও দেখেছি আমি। আর আজকে তার দৃশ্য সম্পূর্ণ 200% আলাদা। এবার থেকে মহিলা ক্রিকেটের ম্যাচ হলেও মাঠে লোক যাবে। দীপ্তির শট কিংবা রিচার্ড 6টা দেখেছিলেন, গ্যালারিতে পড়েছিল গিয়ে, অনেকটা সেহবাগ ধোনি এইভাবে মারে। অরিজিৎ, দেখুন দীপ্তি লাইভে নিয়ে আসাটা বিশ্বকাপ জয়ী সদস্যের জন্য কতটা সহজ হবে জানি না, কিন্তু ডেফিনেটলি চেষ্টা করব। লাইভে একদিন ওর সঙ্গে বসে আড্ডা গল্প হবেই, হয়তো কয়েকদিন পর হবে, কারণ অনেক কমিটমেন্ট থাকবে ওর আগামী দিনে। তবে স্পোর্টস টুনাইটের বার্তা ওর কাছে পৌঁছে যাবে, আমি এটুকু শিওর, কারণ সোশ্যাল মিডিয়ায় ও আমার সঙ্গে রয়েছে, তো অসুবিধা নেই, পাবেই ও ইনফরমেশন। না, একটা জিনিস সম্রাট, রিচা শর্মা না, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, যদিও
সবাই এক, তাও আজকে 30 কোটি মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেলা দেখেছে, সেটাই স্বাভাবিক। টেকনিক্যাল পার্টে আসি, যেটা বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ভারত আজকে টসে, দেখুন প্রথম কথা হচ্ছে কালকেই বলেছিলাম বরুণ দেবকে একটা থ্যাঙ্কস যেতে হয়, কারণ তিনি বৃষ্টি দিয়েছিলেন, কিন্তু যখন থেমে গেলেন আর ম্যাচে বৃষ্টি কোনো প্রভাব ফেললো না। 50 ওভারের ম্যাচ ছোট হয়ে গেলে অনেক সময় টাফ হয়ে যায়, কিন্তু যেহেতু 50 ওভারই খেলা হলো, হয়তো লেট নাইট শেষ হলো, কিন্তু হলো। তো 50 ওভারের ম্যাচ যখন শেষ হলো তখন তো ইতিহাস ক্রিয়েট হলো। টস হারলেও আমি বলবো ভারতের জন্য বেটার হয়েছে, কারণ মোমেন্টাম, অলওয়েজ পাওয়ার প্লের মোমেন্টাম প্রয়োজন। আজ ভারত পাওয়ার প্লেতে 10 ওভারে 64 রান করেছে, বিশ্বকাপে এবারে সবচেয়ে বেশি হাইয়েস্ট পাওয়ার প্লের রান। তো এই পাওয়ার প্লের রান যখন ভারত করে ফেলেছে, এবং শেফালি বর্মা, এর কথাটা এভাবেও ফিরে আসা যায়, শুধু তাই নয়, প্রত্যাবর্তনের রানই বলা হবে আমার মনে হয় এবার থেকে শেফালিকে। একটা মেয়ে গত নভেম্বর মাসে 2024 ভারতীয় দল থেকে বাদ পড়লেন, চেষ্টা করলেন, কামব্যাক করতে পারলেন না, বিশ্বকাপ দলে জায়গা হলো না, কি করবেন, ডোমেস্টিক খেললেন, ডোমেস্টিক খেলা শুরু করলেন, ডোমেস্টিক খেলে বাড়িতে বসে বাংলাদেশের ম্যাচটা দেখছিলেন। তখনও জানতেন না প্রতিকা রাওয়াত চোট পেয়ে যাবেন, কেউ জানার কথাও নয়। ইনসিডেন্ট আচমকা ঘটল, আচমকা ফোন বাজলো দীপ্তির, শেফালির ফোনে। স্ট্যান্ড বাইতেও ছিলেন না যে প্রত্যাশা করবেন আমাকে ডাকা হবে, নিশ্চিত করেননি, কিন্তু ফোন বাজলো। সিলেক্টররা জানতেন এহেন পরিস্থিতিতে আমাকে অভিজ্ঞ কাউকেই নিয়ে আসতে হবে, আনা হলো। দীপ্তি শেফালি চলে এলো দলে, দলের সঙ্গে জিল হতে একটু তো সময় লাগে। খেলানো হলো অস্ট্রেলিয়া ম্যাচ, 8-10 রানের ইনিংস, সাফল্য পেলেন না। ঝুলন্দি বলেছিল আমার ইন্টারভিউ শুরুতেই যে শেফালি কিন্তু আলাদা ফ্যাক্টর হতে পারে, এবং ঠিক শেফালি একটা জীবনদান। যে ক্যাচ সাউথ আফ্রিকা ফেলেছে, আমি বলবো সাউথ আফ্রিকা হারের অন্যতম কারণ হচ্ছে জঘন্য ফিল্ডিং। তবে এই জঘন্য ফিল্ডিং হওয়ার একটাই কারণ ভারতের 12 ম্যান, ভারতের দর্শক, 1 লাখের দর্শকের গর্জন, সেটা আমার মনে হয় আজকে একদমই সুইতাদি রিচার 6টা কিন্তু ধোনির মতোই হেলিকপ্টার শট। তো যাই হোক, এটা বলছিলাম গল্পটা বা খেলাটা, সেটা হচ্ছে যে ক্যাচ পড়লে ম্যাচ জেতা যায় না, এবং যে ক্যাচ পড়েছে সেই ক্যাচ সাউথ আফ্রিকা চাপে ফেলে দিয়েছে। শেফালির ক্যাচ পড়েছে, রিচার ক্যাচ পড়েছে, সবার ক্যাচ পড়েছে, এবং ক্যাচ ফেলে ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকা। 104 রান ওপেনিং জুটিতে পার্টনারশিপ ভারতকে ম্যাচ অনেকটা নিজেদের ফেভারে নিয়ে আসে। সেখান থেকে দরকার ছিল মোমেন্টামকে ধরে রেখে একটা বড় রান করা। 300 রান হলে ভালো হতো। ভারতীয় দল ব্যাটিং অর্ডারে একটা কাজ করেছিল। দেখুন, এখন বিশ্বকাপ জয়ের পর কি আউট হলো, কেন হলো ভেবে লাভ নেই, বলারও কোনো জায়গা নেই। স্মৃতি মান্ধানা 45-এ একটা লেট কাট করতে গিয়ে স্পিন না হওয়া বলে ব্যাটে লেগে আউট হয়ে যান, ক্যাচ। তারপরে শেফালি 87 রান, শেফালি সেঞ্চুরি করতে পারতেন, একটু তাড়াহুড়ো করছিলেন। জেমাইমাকে প্ল্যান করে আউট করেছে, গুড প্ল্যানিং সাউথ আফ্রিকার। বাট ইন্ডিয়া টিমের ব্যাটিং অর্ডারের ডেপথটা অনেক বেশি, এবং ভারত কিন্তু কখনোই রান রেট স্লো হতে দেয়নি। চেষ্টা করেছে 6, 5.5, 6 করে রান রেখে যাওয়া, সেটা আলটিমেট করতে করতে লাস্ট 2 ওভার রান আসেনি, 8 রান হয়েছিল সাউথ ভারতীয় ইনিংসে, না হলে 300 হয়ে যেত, বাট 298 রান। খুব গুরুত্বপূর্ণ রোল, যে ব্যাটিংটা নিয়ে আমার মনে হয় কেউ কথা বলছেন না তার নাম, ডেফিনেটলি দীপ্তি শর্মা তো হাফ সেঞ্চুরি করেছেন এবং খেলাটা ধরেও নিয়েছে। রিচা ঘোষ 24 বলে 34 রানের ইনিংস না থাকলে 298 হয় না। যখন রিচাকে নামানো হলো তার আগে অমরজিৎ কৌর, তাকে আগে নামানো হয়েছিল, সে 10-12টা বল খেললো ঠিকই। আমার মনে হয় রিচাকে একটু আগে নামালে 300 হতে পারতো, বাট ব্যাটিং অর্ডারকে লম্বা বা টেলটাকে লম্বা করার জন্য এটা প্ল্যানিং অমল মজুমদারের, এবং ঠিক আছে। 298 রান যখন ভারত করে, আমার মনে হয়েছে অনেক সেফ স্কোর, কারণ 6 করে পার ওভার করতে হবে। মহিলা ক্রিকেটে অত ইজি নয়। ভারতের বোলিং, রেণুকা বল খুব ভালো হচ্ছে না ঠিকই, কিন্তু ক্রান্তি উইকেট বল করছে। বাট
হায়েস্ট উইকেট টেকার দীপ্তি শর্মার সঙ্গে শ্রীচরণী ফ্যাক্টর হবেই হবে, এটা আমার মনে হয়েছিল এবং হলো তাই। ইকোনমি রেটে আপনি যদি দেখেন, ইকোনমিতে সবচেয়ে কৃপণ বোলিং যে করেছে তার নাম হচ্ছে শ্রীচরণী। এই মেয়েটি অন্ধ্রপ্রদেশের মেয়ে, কতদিন খেলছে, 7-8 বছর হচ্ছে, এই 7-8 মাস হয়েছে ভারতীয় ক্রিকেট খেলছে, আর সব মিলিয়ে এক বছর। বোলিং ফিগারটা একটু দেখুন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে শ্রীচরণীর বোলিং হচ্ছে 9 ওভার 48 রান দিয়ে একটা উইকেট, 5.53। দীপ্তির তার চেয়ে একটু বেটার, দীপ্তি 4.10, 5টা উইকেট, হাফ সেঞ্চুরি এবং ফাইনালে 5টা উইকেট। অবশ্যই গতকালই বলেছিলাম, গতকাল আমাদের সহিত আলোচনা হয়েছিল এক্স ফ্যাক্টর কে, আমার মনে পড়ছে না, কেউ একজন বলেছিলেন রিচা আর দীপ্তি, তো দীপ্তি কিন্তু এক্স ফ্যাক্টর। ভারতের ব্যাটিংয়ের কাজ ভারত যা করার ঠিক করেছিল, বাট ওই যে বললাম ক্রান্তি এবং রেণুকা, তারা, আমি জানতাম, গতকালই বলেছিলাম যে জোরে বোলাররা কিছু করতে পারবে না, এই উইকেটে দরকার অভিজ্ঞ স্পিনার, এবং সাউথ আফ্রিকা যদি উইকেট পড়তে শুরু করে তারা খেই হারিয়ে ফেলবে। ঠিক হলো তাই। সাউথ আফ্রিকার মোমেন্টামটা খুব ভালো ছিল, ভালো শুরু হয়েছিল, কিন্তু ফার্স্ট উইকেট রান আউট, এই রান আউটটা আমার মনে হয় হিউজ টার্নিং পয়েন্ট। ব্রিটস তাকে রান আউট করে, অমরনজোত যে রান আউটটা করে সেটা হেভি টার্নিং পয়েন্ট, কারণ 50-52 রান হয়ে গেছিল। এরপরে কাজ ছিল নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচটাকে ক্লোজ করা। সুপ্রভাত, আমি তখনও লাইভে বলেছিলাম 298 রান বিশ্বকাপের ইতিহাসে মেয়েদের ফাইনালে, এটা সেকেন্ড হাইয়েস্ট। এত রান চেস করে কোনো টিম আজ পর্যন্ত জেতেনি। এর আগে 12টা বিশ্বকাপ হয়েছে, 7টা জিতেছে অস্ট্রেলিয়া, একটা নিউজিল্যান্ড, বাকিগুলো সব ইংল্যান্ড, কিন্তু কেউই কোনোদিনও এত রান তারা করে জেতেনি। হাইয়েস্ট রান চেস উইন 167, এবং 356 2022 অস্ট্রেলিয়া ফাইনালে করেছিল, তার এগেনস্টে ইংল্যান্ড 285 রান করেছিল, তাতেও 298 হয়নি। তাই ভারত জিতবে আমি নিশ্চিত ছিলাম। আমি দেখুন লাইভে গিয়ে দেখতে পারেন, হাফ লাইভেও বলেছিলাম ভারত জিতবেই। উইকেট কাজ ছিল টাইম টু টাইমে উইকেট নেওয়া, সেটা ভারত করেছে। মধ্যিখানে একটু মার, হয়তো আজকে রাধা যাদব প্রচুর মার খেয়ে গেছে, এক একজনের এক একদিন খারাপ যায়, কিন্তু দীপ্তি শর্মা, যার কথা এখন পর্যন্ত সবচেয়ে কম বলেছিল আজ 7 ঘন্টায়, তার নাম দীপ্তি শর্মা। ব্যাটে 58 রান, বুঝতে পারবেন না কখন নিঃশব্দে 58 রান করে চলে গেলেন, আর ঠিক তারপর বল হাতে 5টা উইকেট। তার আগে মোমেন্টাম ঘুরিয়ে দেন শেফালি বর্মা, কারণ শেফালি জানতেন যে এবং ক্যাপ্টেন জানতেন শেফালির বোলিং ক্ষমতা আছে, প্রতিকা রাওয়াতের মতোই বল করতেও পারে, এবং ও আসলে বিশ্বকাপের অচেনা প্রশ্ন সাউথ আফ্রিকার কাছে। শেফালি টুর্নামেন্টটা খেলেনি, শেফালিকে নিয়ে পড়াশোনা বা কাটাছেড়া কোনোটাই করা হয়নি এই সাউথ আফ্রিকা দলের। তাই শেফালির ব্যাটিং যেমন বুঝতে গিয়ে শেফালির কাছে মার খেতে হয়েছে, বল হাতেও শেফালি ব্যাক টু ব্যাক 2 ওভার 2টো উইকেট, আর এখানেই সাউথ আফ্রিকা ম্যাচ থেকে সরে যায়। শেফালির ব্যাক টু ব্যাক 2টো উইকেটই ম্যাচ থেকে সরে যায় সাউথ আফ্রিকা। বাকিটা সময়ের অপেক্ষা ছিল ভারতের জেতার। এক মুহূর্তের জন্য আজকে মনে হয়নি ভারত হেরে যেতে পারে। গোটা ম্যাচ জুড়ে ভারত ডমিনেট করেছে, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং হয়েছে, বেশ ভালো ফিল্ডিং হয়েছে, ভালো ক্যাচ হয়েছে। শেফালি যেটা কটন বোল্ড করলো, ফলো থ্রুতে বেশ ভালো ক্যাচ, দীপ্তি নিয়ন্ত্রিত বোলিং, এবং এর ক্যাচটাও বলবো, এই লড়ার ক্যাচটা ট্র্যাজিক নায়ক তো ডেফিনেটলি নায়ক বা কুইন যাই বলুন না কেন, একা কুম্ভ রক্ষা করে গেলেন দলের স্বার্থে, দলের হয়ে একা লড়লেন, সেঞ্চুরি করলেন, সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি,
মুখের কথা নয়, চারটিখানি কথা, মুখের কথা। ব্যাক টু ব্যাক 2টো সেঞ্চুরি, বাট লরা উলভার্ট তার ব্যাট সেঞ্চুরি পেলেও দলকে জেতাতে পারলেন। আর তার ক্যাচটা হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল, তার ক্যাচটা কার্যত হাত থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ওই আর তো বিশ্বকাপ ভারতের জয়ের জন্যই তো, বিশ্বকাপ ভারত জিতবে বলে ওই ক্যাচটা তো হওয়ারই ছিল, হলো, এবং লাস্টে এক হাতে ধরলো অমরনজোত। আলটিমেট ভারত ওখান থেকে আর ভাবার কিছু নেই, সময়ের অপেক্ষা ছিল, 52 রানে জিতল। দীপ্তি আউটস্ট্যান্ডিং, 22টা উইকেট নিয়ে ম্যাচের সেরা, মানে টুর্নামেন্ট সেরা। দীপ্তিকে আমি আমার পার্সোনাল লাইফে বলছিলাম, দীপ্তিকে তো আমি বাংলার হয়ে খেলতে দেখেছি। মিঠু মুখার্জি যেদিন নিয়ে এসেছিলেন দীপ্তিকে, মিঠু মুখার্জির সঙ্গে যারা ছিলেন, যে বাংলার হয়ে খেলার জন্য, আমি একটু অবাকই হয়েছিলাম, বাংলার হয়ে খেলবে। শুনেছিলাম ইউপিতে কোনো পরিকাঠামো নেই, আজ থেকে বছর 5 আগে, আর একটু বেশি, কোভিডের আগে, বছর 7, 2018 অনওয়ার্ডস, কোনো পরিকাঠামো নেই, এবং কোনো পরিকাঠামো নেই। তো বাংলার হয়ে খেলতে চেয়েছে, বাংলার হয়ে খেলবে, এবং বাংলার হয়ে একের পর এক মরশুমও খেলে, বাংলাকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছে। এবং দীপ্তি সেই সময়ের গল্প, খুব কম কথা বলা, অল্প, খুব সারাক্ষণ হাসি মুখ, একটা খুব ঠাকুর ভক্ত, সারাক্ষণ দেখবেন খেলায় টিপ পরে থাকে, মানে ম্যাচের আগে পুজো করে, বা ঠাকুরের টিপ পড়া অভ্যেস ওর। তো নিজের খেয়ালে প্র্যাকটিস করতো এবং নিজের মতো করে প্র্যাকটিস করতো। সিএবিতে হয়ে যতদিন খেলেছে দীপ্তি, বছর 2 আগে ওকে যেহেতু উত্তরপ্রদেশ সরকার চাকরি দিয়ে ওখানে নিয়ে যায়, সেক্ষেত্রে অমরনজোত তো আউটস্ট্যান্ডিং ক্যাচটা পড়ে যাচ্ছিল প্রায়, লাস্টে গ্যাদার করেছে এক হাতে, তো ওটা হওয়ারই ছিল। বিশ্বকাপ জিততে গেলে এরকম ক্যাচ হবেও, চাপের মুখে এই ক্যাচই তো হবে। তো দীপ্তি সেই যদি না যেত, তাহলে দীপ্তি আজ বাংলারই ক্রিকেটার থাকত। যদিও দীপ্তি এখনো বাংলার সঙ্গে হিউজ যোগাযোগ রয়েছে, শিবশঙ্কর পাল বাংলার কোচ, দীপ্তির সঙ্গে যোগাযোগ রয়েছে। দীপ্তি লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে, কারণ লক্ষ্মীরতন শুক্লা একাডেমি তাদের জন্য 24/7 খুলে দিয়েছিলেন। যখন রিচা দীপ্তিরা চেয়েছেন এসে প্র্যাকটিস করেছেন, ইভেন এও হয়েছে গত বছরও প্রায় এসে প্র্যাকটিস করে গেছেন, কারণ অফ সিজনে প্র্যাকটিস করার জায়গা লক্ষ্মীর একাডেমি ছাড়া অন্য এত ভালো কোথাও নেই। তো দীপ্তির ডাউন টু আর্থ, সদা হাস্যময়, এবং নিজের ওপর দৃঢ় বিশ্বাস, যে সেলফ বিলিভ আমি পারবো, সেটা দীপ্তি এই টিমটার অভিজ্ঞ স্পিনার, অলরাউন্ডার দীপ্তি সেটা করে দেখিয়েছে। দীপ্তিময় ফাইনাল। আর ওইটা অনেকে বলছেন শর্মাজি কি বেটি, শর্মাজি কা বেটা ছিল, এবার ভুলে গিয়ে বলতে হবে শর্মাজি কি বেটি, নাম তার দীপ্তি। তো শর্মা হোক, বর্মা হোক, ঘোষ হোক, কৌর হোক, আলটিমেট ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। ইয়েস, সায়ন একটা ভালো কথা লিখেছে, স্কাইয়ের ক্যাচটা আর একটু টাফ ছিল, বাট এটাও ভালো ক্যাচ। খেলা তখন অবধি লরা যতক্ষণ ছিলেন, লরা উলভার্ট, মনে হচ্ছিল যে খেলাটা একটু ক্লোজ করতে পারে, বাট আমি বলছি এই নায়ক হচ্ছে, আমার মনে হয় জীবনের প্রতি মুহূর্তে যদি শিক্ষা নিতে হয়, এই লড়ার থেকেও শিক্ষা নিন, যে অসম লড়াই লড়লেন, সেঞ্চুরি করলেন, দাঁতে দাঁত চেপে টিমকে ক্লোজ নিয়ে গেলেন। তিনি জানতেন তিনি আগে আউট হয়ে গেলে ম্যাচটা আরও আগে শেষ হয়ে যেত। একটা সময় গিয়ে রান কমাতেই হতো, কারণ বল আর রানের গ্যাপ বাড়ছিল। তো লড়া ট্রাই করতে গেলেন দীপ্তিকে, হয়তো একটু তাড়াহুড়ো করলেন, আর একটু ওয়েট করে গেলে ম্যাচটা আরও ক্লোজ হতো, বাট সেটা হয়নি, এবং আলটিমেট ভারত জিতলো। এবং জিতলো কত? 52 রানে। 52 রানে ভারতের জয়। ম্যাচের সেরা অলরেডি বলেইছি আপনাদের কি হয়েছে, এবং 52 রানে জয়, এবং 45 ওভার 3 বল, মানে 27 বল বাকি থাকতে। ভালো ইনফরমেশন বাপি লিখেছে,
যে কি বলবো সায়ন, কোনটা বলিনি খেয়াল করলাম না। টিকিট 2 তারিখ থেকে দেওয়ার কথা ছিল, কাউন্টার সেল আজকে হওয়ার কথা ছিল। আমি তো আজকে ইডেন যাইনি ভাই, কালকে বলতে পারবো। বিশ্বকাপের আগে হারমানের জার্সি নাম্বার 7 সেটা থেকে 23 করেছে, গুড লাকের জন্য। হারমান সবসময় আমাদের কাছে 7 হয়ে থাকবে। নাম্বার ফ্যাক্টর নয় বাপি, ফ্যাক্টর পারফরমেন্স। ভারতের আজও কপিল দেবের কথা আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি, তার কথা মনে করি, কারণ প্রথম বিশ্বকাপ জিতেছিল কে? কপিল দেব অ্যাজ এ ক্যাপ্টেন। মহিলা বিশ্বকাপ প্রথম জিতেছে কে? হরমনপ্রীত কৌর। লাজুক মেয়েটি, ওই যে বলেছিলাম দৃঢ় মানসিকতার, গতকাল বলছিল যখন তাকে সিলেক্ট করেন মিঠুদি বারবার বলছিল যে ও সিলেকশনের সময় আমরা দেখেছি ও কি করতে পারে কি করতে পারে না। তো ওর দৃঢ়তা, ওর হার না মানা মনোভাব, জেদ ভারতকে সাফল্য এনে দিল প্রত্যেকে। আর এবং যারা খেললেন না, যারা রিজার্ভ বেঞ্চে বসলেন কিন্তু টিমকে ফুল এফোর্ট দিলেন, সাপোর্ট দিলেন, সহযোগিতা করলেন, তাদেরও কথা বলতে হবে। বা যারা কোচিং স্টাফ তাদেরও কথা, তারা না থাকলে এই সাফল্য আসতো না। হ্যাঁ, আজকে ছেলেরাও জিতেছে। এবং সবচেয়ে মজার কি জানেন সুপ্রভাত, আজকে এমন একটা দিন যেখানে ভারতের ছেলেদের ম্যাচ থেকে বিশ্বকাপ মেয়েদের ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি লোক কথা বলেছে। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। যাই হোক, তো ভারতের এই সাফল্য, বিশ্বকাপ জয়ের রাত, মায়াবী রাতের আলোচনা, 83 ফিরে আসা মুহূর্ত, সব নিয়ে লাইভ করলাম। লাইভ বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমি লাইভ ভেবেছিলাম করবো না, কিন্তু ওই ভালোবাসার মুহূর্ত, এই রাত তো বারবার আসবে না, কারণ এই সাকসেস, এই গল্প, এই ঘটনা রোজ ঘটবে না। তো সেটা যেহেতু আজ ঘটলো, তাই লাইভে আসা। আমার মনে হয় মুম্বাই এখনো জাগছে, সারা রাত সেলিব্রেট করছে। ইয়েস, আত্মবিশ্বাস সম্রাটদের আগেও বেড়ে গেছিল, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যেভাবে চোখে চোখ রেখে লড়াই করে হারিয়েছিল, সেদিনই কাপ জয় জাস্ট সময়ের অপেক্ষা ছিল। সেদিনই আমরা রাতে লাইভে বলেছিলাম যে ভারত জিতবেই। আসছে বছর ছেলেদের T20 বিশ্বকাপ রয়েছে, তারপরের বছর ছেলেদের একদিনের বিশ্বকাপ রয়েছে, ব্যাক টু ব্যাক 2টো বিশ্বজয়ের হাতছানি রয়েছে। নিশ্চয়ই ভারত পারবে, আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। তবে আজ যে দেবী পক্ষের সূচনা হলো, সেটা এখন চলবে, এবং এই দেবীপক্ষ 15 দিনের নয়, এই দেবীপক্ষ কয়েক যুগের। সায়ন ভালো লিখেছে, বুক চিতিয়ে বল রে তোরা, ভারত আবার জগৎ সেরা। হার না মানার আরেক নাম হারমান, সম্রাটদার বক্তব্য। ওকে, চলুন শেষ করি। মধ্যরাতের আলোচনা, তাও 9 করে মিনিট 40 কথা বললাম। আরও বলে যেতে পারি, কিন্তু আমি বিশ্বাস করুন কি ইচ্ছে করছে জানেন, কখন শেষ করে হাইলাইটসটা দেখবো, কারণ খেলা শেষের পর প্রাইজ ডিস্ট্রিবিউশনটা দেখতে পারিনি। জানি না কতটা দেখতে পাবো, কিন্তু নিশ্চয়ই কোথাও না কোথাও পাবো, কিছু ক্লিপিং তো পাবো। সেই মুহূর্তগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করব, সেই মুহূর্তগুলো কালেক্ট করার চেষ্টা করব, যে মুহূর্তগুলো দেখা হয়নি। আসলে মুহূর্তগুলো আরেকবার ফিরে দেখতে হবে, এবং অবশ্যই নিজের পেজে শেয়ার করতে হবে, যেভাবে আমার লাইফটা শেয়ার করতে হবে। কারণ বছর আসবে, বছর যাবে, বিশ্বকাপ জয়ের এই রাত, এই ঘটনার সাক্ষী যে আপনারা ছিলেন, মনে থাকবে এই লাইফটা শেয়ার করা থাকলে। তাই লাইফটা শেয়ার করে দেবেন। স্পোর্টস টুনাইট যেরকম আছে থাকবে। স্পোর্টস টুনাইটের পক্ষ থেকে রিচা সহ প্রত্যেকটা দলের কোচিং স্টাফ এবং ক্রিকেটারদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। বার্তা আমি জানি ঠিক পৌঁছে যাবেও। প্রত্যেকটা দর্শকের তরফ থেকে দলকে কুর্নিশ, তোমরা কোমর বেঁধে লড়ে দেখিয়ে দিয়েছ ভারতীয় মেয়েরা সব পারে, তারা সেরা হতে পারে, এবং সেটা হয়েওছে। ওকে, তবে এই জয় অভ্যেসে পরিণত হোক। বিশ্বকাপ আসছে পরের বার, ভারতই জিতুক, এই প্রত্যাশা এখন থেকেই করে রাখলাম 4 বছর আগের পরের। শুভরাত্রি, ভালো থাকুন। শেষ কয়েকটা মন্তব্য আছে, একটু দেখে নিই। ইয়েস, চেক দ্য ইন্ডিয়া ডেফিনেটলি 28 T20 ওয়ার্ল্ড কাপ, পরপর ব্যাক টু ব্যাক অনেক টুর্নামেন্ট রয়েছে। আশা করি
সেই সময় প্রত্যেকদিন স্পোর্টস টুনাইট হবে। আজ বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ।